রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ, তিনি পদত্যাগ করবেন এরকম ব্যাপারটা প্রায় নিশ্চিত। সমস্ত পত্র পত্রিকা নিউজ করেছে যে কনফার্ম তিনি পদত্যাগ করতে যাচ্ছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে যে কোনো সময় তার পদত্যাগের খবর পাওয়া যাবে। রাষ্ট্রপতি পরিবার সূত্র এটা জানা গেছে। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। দেখুন, রাষ্ট্রপতি মহামান্য বলতে হয়, যে রাষ্ট্রপতি প্রোটোকলে আমাদেরকে মহামান্য বলতে হয়। মহামান্য রাষ্ট্রপতির কতগুলো তো একটু হুঁশ থাকা দরকার ছিল, কতগুলো কমন সেন্স থাকা দরকার ছিল। তিনি তো আপাতমস্তক ভালো জানেন যে উনাকে ব্যক্তিগতভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা তাদের অত্যন্ত অনুগতভাবে রাষ্ট্রপতি নির্বাচিত করেছেন। যে কথাটা হাসিনা আমলে, শেখ হাসিনা আমলে, তৎকালীন সরকার আমলে মহামান্য প্রেসিডেন্ট সাহেব খুব ঘটা করে বলতেন। উনি নাকি অনেকদিন ওনার সালাম নিতেন, উনি নাকি আগে কদমমুচি করে শেখ হাসিনার সালাম নীতি করতেন। কিন্তু গত কিছুদিন তৎকালীন সময় বলছিলেন, প্রেসিডেন্ট হওয়ার সময়, যে উনি কতদিন ধরে সালাম নিচ্ছেন না। উনি খুব ভয় পেয়ে গেলেন, কি ব্যাপার, তিনি আমার সালাম নিচ্ছেন না কেন? কত বড় দুর্ভাগ্য জাতির, যে লোক মাথা নত করে একজনে কদম মুচি করে, সেই লোকের উপরে উনি রাষ্ট্রপতি হয়ে আবার আনুগত্য দেখাচ্ছেন তার প্রতি। এই মহামান্য রাষ্ট্রপতিকে আমরা মহামান্য বলি না অফিসিয়ালি, কিন্তু আজকে যেহেতু একটা প্রান্তিক কালে আসছে, আমরা এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। এই ভদ্রলোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে ন্যূনতম সেন্স থাকলে তার তৎক্ষণিক সময় পদত্যাগ করে সরে যাওয়া হচ্ছিল, বলা হচ্ছিল আমার জানে নিরাপত্তা দেন, আমি পদত্যাগ করে ফেলছি, কারণ তার টাকার কোনো প্রয়োজন নেই। আর না হলে সবচেয়ে বড় ছিল আত্মহত্যা করা, কারণ সে তার প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারে নাই, সরকারকে রক্ষা করতে পারে না। এটা ছিল তার চরম ব্যর্থতা। যাই হোক, সেই ভদ্রলোককে বিএনপি বাঁচায় রেখেছে। যখন সবাই মিলে তার বিরুদ্ধে লেগেছিল, সবাই যখন তার পদত্যাগ দিয়েছিল, তখন একমাত্র বিএনপি প্রকাশ্যে তার পদত্যাগের বিরোধিতা করেছিল, যে সাংবিধানিক ধারাবাহিক রক্ষা করার জন্য। কারণ যেহেতু ডক্টর ইউনূস সাহেব সংবিধান সম্মতভাবে প্রধানমন্ত্রীর পদে অন্তর্বর্তী সরকার হিসাবে শপথ নিয়েছেন, ফলে রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে থেকে যায়। বিকজ উনি পদত্যাগ না করলে তাকে সংসদের ইমপিচমেন্ট ছাড়া তাকে সরানোর কারো কোনো ক্ষমতা নেই। আর তখন যেহেতু সংসদ ছিল না, ফলে ইমপিচমেন্ট করার কারো ক্ষমতা ছিল না। ফলে বিএনপি সংবিধানের স্বার্থে, রাজনীতির স্বার্থে, দেশের গণতান্ত্রিক চিন্তা চেতনার স্বার্থে তারা রাষ্ট্রপতিকে পরিবর্তন চায়নি। কিন্তু রাষ্ট্রপতি বা ভাই সাহেবের তো বোঝা উচিত ছিল, এটা ছিল একটা প্রয়োজনের তাগিদে তাকে কিছুদিন রাখা। বাজেট অধিবেশনের পরে, সাধারণত সংসদের রাজনীতিতে বলা হয়, বাজেট অধিবেশনের পরে সংসদ বলতে গেলে 2 মাস ছুটিতে চলে যায়, কারণ সংসদীয় কোনো কাজ কাম থাকে না। বাজেট পাশ হওয়ার পরে সদস্যরা নিজেদের গ্রামে এলাকায় চলে যায়, মানুষকে সংঘবদ্ধ করে বাজেটের ফলাফলগুলো, সুফলগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এবং ওই সময় পার্টি ইন পাওয়ার তাদের সাংগঠনিক কাজগুলা করে নেয়, পরবর্তী ধাপের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে। তুমি খুব ভালো করে জানো, গত 7 মাস ধরে বিএনপি রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য রেডি হয়েছিল, মুখিয়ে আছে। কিন্তু রাষ্ট্রপতি সাহেব পদত্যাগ না করার কারণে তারা কিছু বদ্ধতার খাতিরে বলতে পারছেন না। চিন্তা করেন, এখন বাধ্য হয়ে সরকার একটু কাশি দিতে হয়েছে। তো সেটা তিনি পলিটিক্যালি অ্যাপ্রোচ না করে উনি ক্যাবিনেট সচিবকে দিয়ে অ্যাপ্রোচ করিয়েছেন। হয়তো, আমি জানি না, সম্ভবত তাই হবে। হয়তো ক্যাবিনেট সচিব সাহেব দিয়ে একটা বলিয়েছেন যে আপনি স্যার, বা যাই বলুক, অন্তত স্যার বলেন, তার চুপ্পু ভাই সবাই বলেন, সবাই চুপ্পু ভাই বলেন, ওলাপান থেকে নিয়ে তাকে সবাই চুপ্পু ভাই বলে। চুপ্পু ভাইকে বলছে হয়তো যে আপনি সরে যান। এবং হয়তো ওই যে আমাদের যে ক্যাবিনেট সচিব আছেন, তিনি হয়তো চুটকি করে বলতে পারেন যে স্যার আপনি চলে গেলে আমার একটা সুযোগ হবে, আমি তো ক্যাবিনেট এখন এক্সটেনশনে আছি, আমি রিটায়ার্ড করে রাষ্ট্রপতি হইতে পারবো। আমি মনে করি এটা চুটকি লেভেলে আছে।
আর চুপ্পুর সঙ্গে তারেক রহমান সাহেব তো বলতে পারে না যে আপনি পদত্যাগ করেন, যদি না করে। খন্দকার মুশাররফ সাহেব বলতে পারেন না, সিনিয়র হইয়া। আমাদের মহাসচিব সাহেব বলতে পারেন না, যদি সে রিয়েক্ট করে, যদি সে পদত্যাগ না করতে চায়, তাহলে অকওয়ার্ড পজিশন হয়ে যাবে না? তখন সে বলবে যে আমাকে বিএনপি চাপ সৃষ্টি করতেছে পদত্যাগ করার জন্য, এবং তোমরা সাংবাদিকরা লুফে নিবে। এখানে সরকার খুব দক্ষতার সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে ঘটনাটা ঘটিয়েছে। সেখানে ক্যাবিনেট সচিবকে ব্যবহার করেছেন, হয়তো আমি ভিতরে খবর জানি না, তো যেহেতু উনার নামটা চাউর হয়েছে, বাজারে বলা হচ্ছে যে উনি পরবর্তী রাষ্ট্রপতি হবেন, তো ওনার তো পরবর্তী রাষ্ট্র হওয়ার মতো কোনো পলিটিক্যালি আমি জানি না এত বড় ঝুঁকি মাননীয় প্রধানমন্ত্রী নিবেন কিনা। তবে আমাদের দেশে তো অনেক সময় আমরা বিভিন্ন কারণে বাধ্য হয়ে যাই। যেমন জেনারেল মঈনকে বিএনপি সেনাপ্রধান হিসেবে গ্রহণ করেছিল, এটা তার জন্য যে কত বড় ক্ষতিকর ছিল, এটা তখন আমরা তো বুঝাই বলতে পারি না, আমরা বলেছি বুঝে নাই, শুনে নাই। সেখানে জেনারেল হারুনকে বাদ দিয়ে একজন মুক্তিযোদ্ধাকে সরাইয়া প্রিমেচিউর রিটায়ার্ড করায়া, সেখানে তার পরবর্তীতে হাসান মাহমুদকে আনলো। হাসান মাহমুদের পরে এখানে তারেক একে মাসুদ একে মঈনকে দিল। ফলে কি হয়েছে, মঈন কিভাবে ব্যবহার করেছে, মঈনের কাছ থেকে কি পেয়েছে, এটা যদি বিএনপি বা নেতৃবৃন্দ ভুলে যেতে চায়, আমার কিছু কারণ নেই, কারণ আমি তো আর বিএনপির এখন কেউ না। বিএনপি নিয়ে ভালো কথা বললেও আমার জন্য মানাবে না। তবে রাষ্ট্রের নিরাপত্তার জন্য আমি মনে করি মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত ছিল। তিনি একটা ফাইন মর্নিং এ উইথ ভেরি গুড কাপ অফ টি, উনি জাস্ট একটা টেলিফোন করে প্রধানমন্ত্রীকে বলতে পারতেন যে আপনি তো আমাকে এবার রেখেছেন বা আমি থেকেছি, আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমি এই সপ্তাহে বা আগামী রোববার দিনে পদত্যাগ করতে চাই, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি পদত্যাগ পত্রটা শনিবার দিন বা রোববার দিন সকালে স্পিকার সাহেবের কাছে পাঠিয়ে দেব। তাহলে তো কেউ জানার কথা না, এটা কেউ বুঝার কথা না, এটা সুন্দর একটা গুড একটা ঘটনা ঘটতো। এখন বঙ্গভবন গিয়ে কি রহস্য, ইঁদুরের গাথার মধ্যে আবার কি রহস্য, এখানে কি আছে, ওর কি ক্ষমতা আছে, ওর নিজের যান বাঁচাবে, ওখানে কে যাবে তার ষড়যন্ত্র করতে, ওইটার ভিতরে কে যাবে, কোন বোকা যাবে ওর সঙ্গে ষড়যন্ত্র করতে, বসে কথা বলতে। এখানে ক্যাবিনেট সচিবকে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে হয়তো ব্যবহার করা হয়েছে মেসেজটা দেওয়ার জন্য যে হি মাস্ট কুইট। এমন দেখেন কি বোকা, তা তো উচিত ছিল বৃহস্পতিবারই কুইট করে ফেলা, ফাইন ওয়ার্কিং ডেজ কুইট করে ফেলা, বিকাল বেলা, এটা কিছু ব্যাপার না, উনি কুইট করবে, স্পিকার সাহেব বঙ্গভবনে যাবেন, অস্থায়ী রাষ্ট্রপতি শপথ নেবেন, আর চুপ্পু সাহেব বেরিয়ে চলে আসবেন। এটার জন্য তো আর শুক্র শনি রবিবার খুঁজতে হতো না, বৃহস্পতিবার বেস্ট টাইম, বেস্ট ডেট। এবং সরকারকে আজকে এই সোমবার দিন এই তার ক্যাবিনেট মিটিং এ এই আইসা এখানে কথা বলতে পারতো, হয়তো না, চলে গেল আজকের দিনটা, চলে গেল গতকালকা, করলেন না। এখন বিভিন্ন গুজব এর কানে ওই কানে যাচ্ছে, যে যে মাধুরী মিশায় বলতেছে এখানে রহস্য হচ্ছে। তাকে নিয়ে রহস্য হওয়ার কি আছে ভাই, বলো তো তাতিক, পুনিয়া তুমি বলো, একদম একটা মানে বালুর বস্তাকে নিয়ে কি রহস্য হয়? সবাই তো জানে এটা বালুর বস্তা, এটা তো খুব হেভি বালুর বস্তা না, যেটা কারো ঘাড়ে পড়লে ঘাড় ভেঙে যাবে। তো এখানে তার এখানে ভালো কেউ অফিসারও যায়নি চাকরি করতে, ওখানে এমন কোন অফিসারও নাই যারা খুব আউটস্ট্যান্ডিং, যারা খুব মানে দাপুটি নাই, সব তো ওইরকম। এখানে অযথাই 2 দিন ধরে রিউমার ছড়ায়, কালকে সারাদিন সারা রাত টেলিফোনের জ্বালায়, তুমিও কয়েকবার ফোন করেছো, আমরা চুপচাপ ছিলাম, কারণ কি দরকার স্পেকুলেশন করার, স্পেকুলেটিভ নিউজ আমার দেওয়ার দরকারটা কি? হবে না, যা হওয়ার তো হবে। রাষ্ট্রপতি কে আসলো কে গেল, তাতে বাংলাদেশে 1 কেজি পেঁয়াজের দামও কমবে না, স্টক মার্কেট দূরের কথা, বাংলাদেশে কাঁচা মরিচের দাম বেড়ে যায় বৃষ্টি হলে,
আমাদের এই মহামান্য চুপ্পু সাহেব চলে গেলে ওই 1 কেজি মরিচের দামও বাড়বে না বা কমবে না। গুরুত্বটা বুঝতে হবে। কাজেই তিনি চলে যাবেন। এখন উনি খুব 2-3 দিন খুব নিউজে হেডলাইনে আসেন, খুব পুলকিত। মানে যে লাশ দাফন করার আগে পোস্টমর্টম করার জন্য লাশ নাকি খুব পুলকিত হয় যে আমাকে দাফন করতে পারতেছে না। এতে নাকি মরা লাশ খুব আনন্দিত হয় যে আমাকে এখন নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। কি বলছিলাম না আমাকে নিয়ে তোদের ঝামেলা হবে। এখন এমনি তো সুরতহাল করার জন্য ঝামেলা হচ্ছে। এখন আমাদের মহামান্য রাষ্ট্রপতি সাহেব এই 3-4 দিন ধরে নিউজের হেডলাইনে আসতেছেন, খবরে আসতেছেন, স্পেকুলেশনে আসতেছেন, তোমার নিউজের রহস্য আসতেছে। সব মিলে কি হচ্ছে, সেই পোস্টমর্টম করা মৃত লাশের মতো উনি পুলকিত হচ্ছেন। ওনার চলে যাওয়া উচিত ছিল। ওনার পদত্যাগটা আজকেই করে ফেলা দরকার ছিল। আজকে করে ফেললে বিকালবেলা সংসদের স্পিকার উনি গিয়ে শপথ নিতে পারতেন। এখানে নতুন স্পিকার আপাতত নিয়োগের দরকার ছিল না, কারণ ডিপ্টি স্পিকার আছে, সংসদ বসবে না 2 মাস, 60 দিন আছে। 3-4 দিনের মধ্যে একটা ইলেকশন শিডিউল ঘোষণা করে দিলে হবে। সেই ইলেকশন শিডিউলের মধ্যে যদি 7 দিন 10 দিন সময় দিতে হবে, 15 দিন সময় দিতে হবে প্রার্থীর জন্য, তো 15 দিনের মধ্যে তো আর কেউ প্রার্থী হবে না। বিএনপি যাকে নমিনেশন দিবে তিনি প্রার্থী হবেন। তো যিনি প্রার্থী দিবেন সেদিনই ওনার মনোনয়নপত্র যাচাই বাছাই হবে, বা একটা দিন সময় দেওয়া হবে, পরের দিন যাচাই বাছাই করে ঘোষণা করা হবে তার মনোনয়ন বৈধ হয়েছে। বৈধ হওয়ার সঙ্গে সঙ্গেই আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকার কারণে তিনি সেদিনে নির্বাচিত হয়ে যাবেন। অর্থাৎ ইলেকশনও করার দরকার নাই, সংসদকে বসারও দরকার নাই, সংসদকে ডাকারও দরকার পড়বে না। অর্থাৎ আগামী 7 থেকে 10 দিনের মধ্যে একজন পূর্ণাঙ্গ রাষ্ট্রপতি আমরা পেয়ে যাব ফর নেক্সট 5 years। এটা ছিল রাষ্ট্রের জন্য তো কল্যাণকর সুন্দর জিনিস। এখন যেহেতু বিরোধী দল এবং সরকারি দল মোটামুটি বাংলাদেশের শান্তি রক্ষার কারণে একটা স্থিতিবস্থায় আছে, যেখানে জুলাই সনদ নিয়ে আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব আছে, আমাদের দ্বন্দ্বের মধ্যে চলে যাওয়ার চেষ্টা করতেছে, অনেকে দ্বন্দ্বের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে, অনেকে চাচ্ছে জুলাই সনদ নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যাক, যাতে সুবিধাবাদীরা সুযোগ সন্ধানী করতে পারে, এরকম একটা পায়তারা করা হচ্ছে। কিন্তু বিরোধী দল সেখানে বলছে আমরা জুলাই সনদ নিয়ে কোনো ছাড় দিব না, তবে এখানে এমন কোনো পরিবেশ আমরা সৃষ্টি দিব না যাতে দেশের মানুষের কষ্ট হয়, শান্তি বিঘ্নিত হয়, বা কোন রকম সংঘাতের অবস্থা সৃষ্টি হয়। এটা কিন্তু বিরোধী দল বারবার বলছে, এবং এটা মনে করা দিচ্ছে যে আমরা কিন্তু এই অবস্থান থেকে সরে আসবো না। এমন বলেছে যে এর জবাব আপনাদেরকে আগামী নির্বাচনে দিতে হবে। তারপরে টার্গেট কিন্তু ফিক্স করে দিয়েছে আমাদের দল, বলেছে যে আপনি আজকে যে ভুলগুলা করবেন সেই ভুলগুলা মাসুল আপনি দিবেন আগামী নির্বাচনের আগে, অর্থাৎ ওই নির্বাচনের মাসুল দিতে হবে। এই বক্তব্যটার পরে আর কি থাকে, এর সংঘাতের কোনো সুযোগ নেই, এখানে হানাহানি মারামারি করার সুযোগ নাই। কিন্তু জামাত ইসলাম এই চাপ অব্যাহত রাখবে। এমন একটা পরিবেশে যদি আজকে করে ফেলতে ভালো, এখন করেন না, এটা নিয়ে চিন্তা করলে আপনার বৃহস্পতি চলে গেছে। আমি আশা করব আগামী রোববার দিন 1st আওয়ারে চা নাস্তা খেয়ে মর্নিং টি খাওয়ার পরেই অফিস খোলার সঙ্গে সঙ্গে যেন মহামান্য রাষ্ট্রপতি সসম্মানে পদত্যাগ করেন, যাতে বিকাল 3টা বা 4টার মধ্যেই স্পিকার সাহেব রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করতে পারেন। বিকালে দরকার পড়লে বঙ্গভবনে একটা সেরিমনি হতে পারে, অস্থায়ী রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। অনুষ্ঠান হওয়ার পরে কালকেই বিকালে, রোববার দিন বিকালেই মধ্যেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে পারে। তফসিল ঘোষণা করে 2 সপ্তাহ সময় ম্যান্ডেটরি দিতে হবে, হয়তো কম বেশি করা যাবে কিনা আমি জানি না, এটা আমার পরীক্ষা করে দেখতে হবে, এই মুহূর্তে আমার খেয়াল পড়ছে না। সেই সময়টা দিয়ে স্পিকার সাহেব নিজের অফিসে থাকবেন, নিজের বাড়িতে থাকবেন, কিন্তু দায়িত্ব পালন করবেন অস্থায়ী রাষ্ট্রপতির। দরকার বলে উনি বঙ্গভবনে যেতে পারেন, যদি বঙ্গভবনে দেওয়ার ওনার খায়াস হয় বা শখ হয়। অতীতে আমরা দেখেছি ইয়াউদ্দিন সাহেবকে ঘরের ভিতর রেখে আমাদের জমিরুদ্দিন সরকার সাহেব রাষ্ট্রপতির অফিসে গিয়ে বসতো। এদের উদাহরণ আমরা তো দেখেছি। আমাদের তো টেস্ট বলে কোনো কথা নাই, আমরা কি না করতে পারি, কর্তার ইচ্ছায় কি ধরনের কাজ না করতে পারি। রাষ্ট্রপতি তার নিজের বাসভবনে ঘুমাচ্ছে, আর
তার বাইরের যে তারই অফিসখানায় আরেকজন অস্থায়ী রাষ্ট্রপতি অফিস করতেছে। একদিন দুদিনের জন্য না, মাসাধিকাল করার জন্য করেছেন আমাদের। এই উদাহরণ তো আমাদের অতীতে আছে। কাজেই আবার আমরা দেখেছি রাষ্ট্রপতি থেকে ইমপিচমেন্ট করা হয়েছে। অনেক বড় রাজনীতি নেতা দেখুন সরাসরি ইমপিচমেন্টে ভয় দেখানোর পরে রাষ্ট্রপতি পদত্যাগ করে রেল লাইন দিয়ে দৌড়ে পলায় চলে গেছে, রেল লাইনের মধ্যে দৌড় খেয়েছে। এই অভিজ্ঞতা আমাদের আছে। কাজেই যদি রবিবার দিন উনি সকাল সকাল 10টা-11টার মধ্যে পদত্যাগ করে ফেলেন, এবং করা উচিত, আমি মনে করি করা উচিত, করে ফেলেন, তাহলে সরকারি দল বিরোধী দল সবাই মিলে বিকাল 3টা-4টার মধ্যে অস্থায়ী রাষ্ট্রপতি, এটা কোনো অর্ডার দরকার নাই, এটা নর্মাল, উনি গিয়ে নিবেন এবং তারপরে উনি বিকালের মধ্যে চুপ্পু সাহেব বিছনাপত্র লিয়া গাড়ি উঠটা বেঁধে চলে যাবেন। ঢাকা শহরে আমরা ভাষা বদলের জন্য আমরা অভিজ্ঞ। এই ঢাকা শহর তো ভাড়াটিয়া শহর, এখানে প্রতি মাসে প্রথম 2-3 দিন দেখা যায় ঠেলা গাড়ি ঢাকা শহরে এপার থেকে ওপার ট্রাক্টর ঘুরতেছে এই ভাষা বদল নিয়ে। এই ভাড়াটিয়া বদলে ওই পাড়া যাচ্ছে, ওই পাড়াতে বদলে ওই পাড়া যাচ্ছে। তখন আমার চুপ্পু সাহেব মহামান্য রাষ্ট্রপতি থেকে ভাষা বদল করে অন্য জায়গায় চলে যাবেন। এটাই তো ঢাকা মহানগরে অতি স্বাভাবিক ঘটনা। আমরা যারা ভাড়াটিয়া থাকি আমাদের তো টেনশন থাকে যে কোন মাসের মধ্যে নোটিশ পেয়ে যাব, কোথায় আবার ভাষা পরিবর্তন করতে হবে, এবং এটা স্বাভাবিক। তুমি ফার্স্ট উইকের যে কোনো উইকেন্ডে দেখবা, শুক্র শনিবার দেখবা যে ভ্যান গাড়ির থেকে নিয়ে ট্রাক বা পিক আপ এই বাড়ির থেকে মাল নিয়ে ওই বাড়ি যাচ্ছে, ওই বাড়ি থেকে মাল নিয়ে ওই বাড়ি যাচ্ছে, অর্থাৎ ভাষা বদল করা হচ্ছে। ঠিক আছে, রবিবার দিন আমি মনে করি একটা ট্রাক বেরিয়ে আসবে, একটা হোক দুইটা হোক, চাই না কত ট্রাক মাল ওখানে উনি নিয়ে গেছিলেন, এত ট্রাক মাল নিয়ে উনি চলে যাবেন ওনার অন্য বাসস্থানে, ওটা খালি করে দেবেন। এবং সেখান থেকে আমাদের মাননীয় স্পিকার সাহেব মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে উনি তো কেবল 10-15 দিন থাকলেন ওখানে, আরামায়েশ করলেন, রেস্ট করলেন। বয়স হয়েছে আমার সিনিয়র স্যার, একটু আরামও দরকার আছে। রাষ্ট্রপতির ওখানে গেলে খুব শরবত পাওয়া যায়, খুব ভালো ভালো শরবত খাওয়ানো হয়, আমরা অনেক খেয়েছি। আশা করি আগামীতে আমাদের মাননীয় স্পিকার মেজর হাফিজুদ্দিন সাহেব ওখানে গেলে পরে চেষ্টা করবো ওনার কাছে গিয়ে একটা শরবত খেয়ে আসা যায় কিনা। কারণ মহামান্য রাষ্ট্রপতি হয়েছে, এখন তো আমাদের মনে কষ্ট দুঃখ অভিমান রেখে লাভ নেই। আল্লাহ ওনাকে বড় করেছেন, বড় করবেন, আমরা অবশ্যই খুশি হব। আমাদের ভিতরে যত অন্তর্কলহ থাকুক, যত জ্বালা থাকুক, কত কষ্ট থাকুক, এত বছর যখন সকল কষ্টগুলা মুখ বুঝে সহ্য করেছি, মাথা নত করে মেনে নিয়েছি, এখন উনি যদি মহামান্য রাষ্ট্রপতি হন, আমাদের একজন বীর বিক্রম, একজন মুক্তিযোদ্ধা, আমি গর্ববোধ করব। আমি গর্ববোধ করব। মেজর হাফিজের সঙ্গে আমার যত ডিফারেন্সে থাকুক, যত তার সঙ্গে আমার মানে তিক্ত সম্পর্ক, তিক্ত না, আমি ওনাকে স্যার হিসেবে সম্মান করি, শ্রদ্ধা করি, ওনাকে দেখতে এখন সালাম দেই, কিন্তু ওনাকে কিছু রাজনীতির আমি সমালোচনা করি, প্রকাশ্যে করি, এটা তো আমার অপরাধ, ধরতে পারে অনেকে। তা এই কদিন করলাম না, এখন থেকে করলাম না। রীতিমতো মহামান্য রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবে অতদিন পর্যন্ত আমি ওনার ওই সাইডটা তুললামই না। কারণ আল্লাহ যখন ওনাকে এতটুকু জায়গা নিয়ে গেছে, আমি শুকরিয়া আদায় করতে পারি। এবং উনি যেহেতু আমার প্লাটুন কমান্ডার ছিলেন, আমি ওনার অধীনে কমিশন পেয়েছি, উনি আমাকে প্রশিক্ষণ দিয়েছেন, কাজে আমি ওনার প্রতি শ্রদ্ধাশীল সবসময় ছিল, এখনো আছি, কোনদিন শ্রদ্ধার অভাব হবে না। কাজেই উনি মহামান্য রাষ্ট্রপতি হোক, এটা আমি কামনা করি, অস্থায়ী রাষ্ট্রপতি হোক। তারপরে আমি আশা করব যে আমাদের বিএনপির অনেক শ্রেণীর নেতা আছেন যাদের অনেক দিনের কল্পনা, অনেক দিনের বাসনা একটা ভালো পদে যাওয়ার, আমি নামটা নাই বা বললাম, কিন্তু আমরা দেখেছি দুর্দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গার্জিয়ান হিসেবে কাজ করেছেন, যখন তার বয়স 10, 12, 14, 15, 16, 18 ছিল, তখনও দেখেছি যে এখনো বিএনপিতে কিছু অভিভাবকরা আছেন যারা ওনাকে লালন পালন করে বড় করেছেন। বৈরাম খানের মতো ওনাকেও পালন করেছেন, লালন করেছেন। তাদেরকে কাউকে যদি রাষ্ট্রপতি করা যায়, আমার তো মনে হয় না দল কোনো চ্যালেঞ্জের মুখে পড়বেন, উনিও কোনো চ্যালেঞ্জের মুখে পড়বেন, এরকম লোক আছে। আজকে বিভিন্ন পত্রপত্রিকার নিউজ দিচ্ছে যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে চান এবং হওয়ার জন্য বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল প্রেশারও ক্রিয়েট করছেন, এরকম তো আপনার কানে বুঝে এসছে? না না, প্রেশার ক্রিয়েট করছে না, এইটা হলো শফিকুলের একটা ধান্দা, প্রপাগান্ডা। ডক্টর ইউনূসের যে তথ্য সেক্রেটারি ছিল, এত বেশি স্মার্ট, মানে বেশি বুঝে, সে হলো বৃহত্তর মিডিয়াদের সঙ্গে একটা তার একটা আনহোলি আতাত আছে। ওই সময় কিছু ভাগবাটোরা করছে, অনেকের সঙ্গে, অনেক সম্পাদকের সঙ্গে করছে, সে সেখানে একটা নাম ধরায় দিচ্ছে যে একটা ডক্টর ইউনূসের নামটা বলে কেন। আরে ডক্টর ইউনূস একজন পাওয়ারফুল লোক ছিল,
সে কেন এখন একটা এই বেদার হামাসের প্রেসিডেন্ট হবে? ডক্টর ইউনূস কি পাগল হয়েছে? সে এখানে চুপ করে থাকার মতো রাষ্ট্রপতি সে কেমনে হবে? তাকে কেমনে ট্রাস্ট করবে? কিভাবে ট্রাস্ট করা যায়? যিনি একটা ক্ষমতায় ছিল, ক্ষমতা স্বাদ উনি একবার গ্রহণ করেছে কিন্তু পূর্ণ স্বাদ গ্রহণ করতে পারে নাই, তাকে রাষ্ট্রপতি কোন গাধা, সরি গাধা বলাটা উচিত হবে না, তো বড় বড় লোকেরা সরি, কে বানাবে? এরকম বোকা তো কেউ না। এটা এক ধরনের কিছু লোক প্রপাগান্ডা করে ডক্টর ইউনূসের কাছে ভালো থাকলো, স্যার আপনি এখনো বাংলাদেশের রাজনীতিতে আছেন, বুঝতে পারছেন? এটা আছে। তারপরে যেমন আরেকটা নিউজ ছাপিয়ে দেওয়া হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চুপ্পু সাহেব আলাপ হয়েছিল বলে তাকে বাদ দেওয়া হচ্ছে। একটা মেলায়ন করা হচ্ছে আবার, যাতে সে আওয়ামী লীগে আবার স্থানটা পেয়ে যায়। অর্থাৎ বোঝানোর চেষ্টা করছে আওয়ামী লীগের সঙ্গে বিট্রয় করে নাই, আওয়ামী লীগের সঙ্গে তার কন্ট্যাক্ট ছিল বলেই তার রাষ্ট্রপতি গিয়ে চলে গেছে। এইগুলো তো ফ্যালাসি, এগুলো তো বানানো গল্প, অত্যন্ত মানে পরিকল্পিত গল্প বাজারে ছড়ানো হয় যার যার ধান্দার কারণে। ওই ওনার ধান্দার কারণে এগুলো ছড়ানো হয় যে আমি তো আওয়ামী লীগের প্রতি লয়াল ছিলাম, আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার বঙ্গভবন থেকে কথা হয়েছে, আমি ওনাকে বলেছি আপনার জন্য কাজ করতেছি, এই কথা বলে আমার কাল হয়ে গেছে, এই জন্য আমাকে এখন পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। এই ধরনের কথা তো ডক্টর ইউনূসের নাম বলছে। একইভাবে এই যে ক্যাবিনেট সচিব, কিনা নাম ওনার, নাম তো যায়নি আপনার, নতুন নতুন এখনকার অফিসার কি নাম যেন, নাসিমুল গনি, হয়তো তারা আমরা যখন রিটায়ার্ড করছি তখন তো কমিশন পেয়েছে। যাই হোক, হি ইজ গুড অফিসার, স্মার্ট অফিসার, ক্যাপাবল অফিসার। তার নামে একটা গ্রুপ ছড়াই দিছে, আমলারা ছড়াই দিছে, কারণ আমলারা হচ্ছে তাদের একটা মাইন্ডেড প্রেসিডেন্ট হলে তারা গুছর গুছর করতে পারবে, তারাও সেখানে একটা ওই গুস্তা গু বলে এটাকে আমরা, বুঝছেন না, গোপনে গোপনে সলা পরামর্শ করা। কাজেই এরা ছড়াই দিছে, যেহেতু হয়তো এই নাসিমুল গনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে হয়তো তাকে জানিয়ে দিছে মেসেজটা যে আপনার পদত্যাগ করাটাই বোধহয় ভালো হবে, না হলে হয়তো আপনার বিরুদ্ধে ইমপিচমেন্ট বা এই ধরনের আরো সিরিয়াস কোনো কিছু হইতে পারে, তা আপনি এখন সসম্মানে চলে যান। এই কথাটা হয়তো ক্যাবিনেট সচিব একমাত্র বলতে পারে প্রপারলি, আর কেউ বলার সুযোগ নাই, কেউ বলেও নাই। এখানে নাসিমুল গনি সাহেবের নামটা চলে আসছে, এবং নামটা চলে আসছে বলেই যেহেতু অনেকে তো জানে, কারণ আফটার অল প্রেসিডেন্ট সাহেব তো কারো না কারোর সঙ্গে শেয়ার করে তার কি কথা হয়েছে না হয়েছে, কিছু করতে হয়েছে, তো এই জন্য নাসিমুল গনি সাহেবের নামটা আসছে যে উনাকেও রাষ্ট্রপতি বানানো হতে পারে। যেখানে এখন আমলাদের অবস্থা খুব টালমাটাল, সেখানে একজন আমলাকে ক্যাবিনেট সচিব থেকে নিয়ে, তাহলে তো ওই যে জিএম ইয়ার মতো অবস্থা হবে। পাকিস্তানে যে আসলো না, ওই যে চিফ সেক্রেটারিকে দিয়া ইস্কান্দার মির্জা মার্শাল্লাহ দিয়েছিল পাকিস্তানের, গুলাম হোসেন, পাঞ্জাবি গুলাম হোসেন ছিল চিফ সেক্রেটারি, তাই না? তো চিফ সেক্রেটারিকে প্রেসিডেন্ট বানাইছিল এই ইস্কান্দার মির্জা, বানায় আসে মার্শাল্লাহ দিয়েছিল। তারপরে হইয়া পরে ইস্কান্দার মির্জা আইয়ুব খানকে আইনা বানাইছে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। আইয়ুব খান কদিন পরে ইস্কান্দার মির্জাকে দূর করে দেয়া হয়েছে, রাখছে কিছুদিন গোলাম মোহাম্মদকে, তারপরে সে প্রেসিডেন্ট হয়েছে। এগুলো তো পুরনো খেলা, এগুলো আমাদের জীবদ্দশায় আমরা দেখার সুযোগ হয়েছে। এগুলো নিয়ে তো আমাদের কারো শুনতে হবে না, পড়তে হবে না, দেখতে হবে না, আমরা তো মানে চোখের দেখা দেখে দেখে আমরা এটা দেখে আসছি। কাজে এখানে এই গনি সাহেবকে হয়তো ব্যবহার করা হয়েছে, ফলে ওনার নামটাকে প্রাউডলি মানে অনার করার জন্য, যে ওনাকে একটা প্রার্থী হিসেবে দেখানো হচ্ছে, যে উনি হয়তো প্রার্থী হিসাবে ইনফ্লুয়েন্স করেছেন, প্রার্থী হিসাবে হয়তো বলেছেন। এটা যদি বুমেরাং করতো, আজকে যদি প্রেসিডেন্ট যদি সিম্পিথি গ্রো করাইতে পারতো, আজকে যদি মহামান্য প্রেসিডেন্টের পক্ষে চুপ্পু সাহেবের পক্ষে জনমত থাকতো, তাহলে হয়তো এই গনি সাহেব ব্যাকানে পড়ে যেতেন। উনি কেন এই কথাটা বললেন, ব্যাকানে পড়ে যেতেন। এখন যেহেতু জিনিসটা রিয়াক্ট করতে পারেন নাই, অর্থাৎ চুপ্পু সাহেব এখানে কোনো গুসা দেখানোর মতো রিয়াক্ট দেখানোর নাই, বরং চিফ সেক্রেটারি বা ক্যাবিনেট সেক্রেটারি যেটা বলছেন, বলছে ঠিক আছে ভাই তুমি যখন বলছো ঠিক আছে আমি পদত্যাগ করবো, জানিয়ে দিও, আমি 2-1 দিনের মধ্যে পদত্যাগ করবো। তার মানে বোঝা যাচ্ছে যে সে 2-1 দিনের মধ্যে দেখতে চাচ্ছে তার পক্ষে কেউ কিছু কথা বলে কি না। 2-1 দিনের মানে কি, হি ইজ নট রেডি।
দুই দিনের মধ্যে পদত্যাগ করব, তার মানে হলো সে পদত্যাগ করতে চায় না। এটা যদি বুঝতে কারো মনে কঠিন লাগে, আমার মনে হয় এটা তো খুব রকেট সায়েন্স না, বা খুব একটা দার্শনিক তথ্য না, চাণক্য তথ্য না, যেটা বুঝতে অনেক সময় লাগবে। এই দুই একদিন পরে বলবো মানে দেখতেছে যে এখান থেকে কেউ তাকে সাধে কিনা। ইতিমধ্যে হয়তো অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছে, হয়তো বলেছে ভাই আমি তো আপনাদের জন্য অনেক কিছু করেছি, আপনারা তো করেন। এরা কি না পারে। তুমি তো একটু বলেছিল যে তোমার চাচার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে কালকে। দেখা যায় এরকম অনেক লোকের সঙ্গে তো কথা বলছে, অনেকের সঙ্গে কথা বলছে, অনেকের সঙ্গে কথা বলছে। চুপ্পু সাহেব গতকাল থেকে এখন পর্যন্ত as much as 100 টেলিফোন করেছে। তুমি খবর নিয়ে দেখো, পর্যালোচনা করে দেখো। সবার কাছে বলতেছে আমি 2 দিনের মধ্যে পদত্যাগ করতেছি। আর 2 দিনের মধ্যে পদত্যাগ করছো, গল্পটা করার দরকারটা কি? কারোর সঙ্গে আলোচনা করার দরকারটা কি? তুমি 2 দিনের মধ্যে পদত্যাগ করেছো, ইউ ডু ইট। সাদা কাগজের নামটা লিখে দস্তখত করে আমি আমার স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করিলাম, বিনীত চুপ্পু। খোলা কাগজটা পাঠাই দেন না, আপনি প্রেস কে বলে দেন দিয়ে আসো স্পিকার সাহেবের অফিসে, ওখান থেকে একটা ঘোষণা দিয়ে দেন, ওনার মিডিয়া বলে দিবে মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করে ওনার পদত্যাগ পত্রটা পৌঁছে দেওয়ার জন্য আমার কাছে দিয়েছে। বাস, ঘোষণা ডান। এটাকে রিবেলি বলা হয়, রিবেলি হয়ে যাবে, পতাকা নেমে যাবে, ওনার পদ বিলুপ্ত হয়ে যাবে। 2-4 ঘন্টার মধ্যে স্পিকার সাহেব যাবেন, শপথ নিবেন, বিকাল বা দরকার বলে একটা চা পার্টি হতে পারে, বিভিন্ন লোককে ডাকাইতে পারে। আমরা চেষ্টা করবো আমাদের দাওয়াত দেয় কিনা, দাওয়াত দিলে আমরা ওখানে নামটা দেখায় আসবো, আর ওখানে দাওয়াত দিলে একটু পাওয়ার বাড়ে। ওই সমস্ত অকেশনেরা বঙ্গভবনে যেতে পারলে, গণভবনে যেতে পারলে বাজার দর বেড়ে যায়। এটা বাজারে খুব বিক্রি করে খাওয়া যায়, বিভিন্ন টেলিফোনে করা যায়। না রে ভাই, শরীরটা ভালো ছিল না, কিন্তু আমাকে পার্সোনালি টেলিফোন করলো তারেক সাহেব, এই জন্য আমাকে যেতে হলো বঙ্গভবনে। আমি তো এগুলোতে যাই না, সবসময় যাই না ভাই, বয়স হয়েছে। এটা হলো আরেক ধাপ্পাবাজ কতগুলা রাজনীতিতে, হিপোক্রেসিতে কিছু আছে ধাপ্পাবাজ, কিন্তু লাইন বসে থাকে ওখানে, টেলিফোন করে আমাকে দাওয়াতটা দিলেন না ভাই, আমার নামটাকে মুছে ফেলছেন নাকি? দেখবে কত লোক আজকে এখন থেকে ক্যাবিনেটে ফোন করা শুরু করছে যে রাষ্ট্রপতির অনুষ্ঠানে যেন তাকে দাওয়াত দেওয়া হয়। এই ধান দেওয়া যারা গিয়া ওখানে শরবত খাবে। এই তো রাজনীতি, এদিকে নিয়ে তো আমরা বাংলাদেশের রাজনীতি করতেছি। এরাই তো আজকে আমাদেরকে, মানে আমাদের তাজ, আমাদের মাথার মুকুট, এরাই আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে। কি দুর্ভাগ্য আমাদের। আজকে ধরো কথায় কথা বাড়ে, আজকে বাংলাদেশে একটা বিনিয়োগ বোর্ডের বিনিয়োগের একটা সভা হচ্ছে, সেখানে বিদেশ থেকে বিনিয়োগ আনা হবে। কালকে মাননীয় প্রধানমন্ত্রী সেমি কন্ডাক্টরে একটা মেলা উদ্বোধন করবেন। আগামী কালকে থিয়েটার হলে না কোথায় যেন করবেন, নব থিয়েটার না কোথায় করবেন। আর আজকে সকাল থেকে সারা বাংলাদেশে গ্যাস নেই। যে কোনো শিল্প করতে হলে তার অব্যাহত বিদ্যুৎ দরকার, গ্যাস দরকার। যে রাষ্ট্রে বিদ্যুৎ নাই, যে রাষ্ট্রে গ্যাস নাই, সেখানে সেমি কন্ডাক্টর ফ্যাক্টরি হবে, সেখানে বিদেশি বিনিয়োগ হবে। আজকে বিনিয়োগের সেমিনার হচ্ছে ঢাকা শহরে। কালকে মাননীয় প্রধানমন্ত্রী সেমি কন্ডাক্টরের উদ্বোধন করবেন, ভেরি গুড। কিন্তু রেজাল্টটা কি হবে, ফলাফলটা কি? কোন বোকা লোক, কোন গাধা লোক তার টাকা নিয়ে এখানে আসবে যেখানে গ্যাস নাই, যেখানে বিদ্যুৎ নাই? এখানে সেমি কন্ডাক্টরের মতো ফ্যাক্টরি নিয়ে চলে আসবে। এটা পোলাপানে রিক্সা বানানো। একটা ওই আমার ছোট সময় স্কুলে আমাদের সায়েন্সে পড়াইতো, ডিসিএসি তার মিলায় কেমনে মোমবাতি জ্বালানো যায়, একটা বাল্ব কেমনে জ্বলে। ক্লাস 9-এ আমাদেরকে ওই তড়িৎ জ্ঞান শিখাইতো স্যাররা, যে একটা ম্যাগনেট দিয়ে একটা ম্যাগনেট পজিটিভ নেগেটিভ দিলে বিদ্যুৎ হইতো, সেই বিদ্যুৎ দুইটা তার নিয়ে গিয়ে একটা তারে দিলে তারটা আলো দিত। এটা তো 9-10। তার মানে কি আমি ভালো বানাতে পারবো? তার মানে কি আমি এখানে এই যে এখনকার যে কোনো বাল্ব বলেন, বাল্ব ছাড়া তো কিছু হবে না? পারবো? আমি কি পারবো একটা ছোট্ট একটা ব্র্যাকেট বানাইতে, একটা রিং বানাইতে? আমার দেশে কি ওরকম এখন পর্যন্ত স্টিল বল বানানোর মতো ক্ষমতা আছে, যে স্টিল বলটা হাই ইলেকট্রিসিটি প্রেসার বা পাওয়ার কে সাস্টেন করতে পারবে?
অথচ তুমি বলো তুমি একজন সিনিয়র সাংবাদিক, আজকে ঢাকা শহরে গ্যাস নাই, এই ধরনের চিত্রটা কি দেওয়া ঠিক হয়েছে? এটা কিন্তু আমরা সাবোটেজ বলি। আমরা তো এসে বিনিয়োগ চাই, কত মানুষকে আমরা বলতেছি ভাই বিনিয়োগ করতে নিয়ে আসো, আজকে সবাই কি বলতেছে, হোয়াট ইউ আর টকিং ম্যান, বিনিয়োগ করতে হবে, তোমার ইলেকট্রিসিটি নেই, আজকে দেখো তো গ্যাস নেই তোমার ঢাকা শহরে। সে আমেরিকাতে খবর হয়ে গেছে গা যে ঢাকা শহরে গ্যাস নেই। চায়নাতে সাংহাই থেকে টেলিফোন আসছে, তোমার নাকি না গ্যাস নেই। হাউ ইউ আস্কিং মি টু কাম টু মেক এখানে একটা এনার্জি প্ল্যান করার জন্য, আমি এখানে ইয়া পাবো, ইনপুট পাবো কোথায়, পাওয়ার পাবো কোথায়? অথচ মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে 2টা অনুষ্ঠান উদ্বোধন করাচ্ছেন, কালকেও করাচ্ছেন, মেলা হচ্ছে, হয়তো মেলায় আমরাও যাব। কিন্তু এরকম বগি অনুষ্ঠান করে কি লাভ হবে? এই খরচগুলা কে বহন করবে? কাজে আমি বলি এরকম ভাবে মহান রাষ্ট্রপতি সাহেব অনর্থক 2-3টা দিন বিভিন্ন পত্র পত্রিকায় রিউমার ছড়ানোর সুযোগ করে দিলেন। এটা একটা গঠিত কাজ করেছেন, আমার মতে একটা ক্রিমিনাল অফেন্স করেছেন, রাষ্ট্রকে ইনস্টেবল করার জন্য ষড়যন্ত্রের সুযোগ করে দিয়েছেন। এটা মহামান্য রাষ্ট্রপতি হোক আর যাই হোক করা উচিত হয় নাই। রাষ্ট্রকে ইনস্টেবল করার জন্য মতো অবস্থা সৃষ্টি করেছে যে আমি 2-1 দিনের মধ্যে পদত্যাগ করবো। আরে ভাই, আপনি পদত্যাগ করেন না ভাই, 2-1 দিনের মধ্যে কি আপনার কি বলবো, এটা মহামান্য রাষ্ট্রপতি কমেন্টও করতে পারি না। খারাপ কমেন্ট আসে, পিনাকি হলে হয়তো পারতো, পিনাকি ইজ দ্য রাইট পারসন, হি ইজ মাই গুরু, আমি তাকে গুরু রাখি, হি ইজ মাই গুরু, পিনাকি ভট্টাচার্য, হি কুড সে হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দিস আমার চুপ্পু ভাই। কেন আপনি 3 দিনের জন্য সময়টা নিলেন? কি কেন নিলেন? আপনি সব মিটে নাই বঙ্গভবন থাকার, আপনি কেন আজকে পদত্যাগ করলেন না? করলে আজকে বিকালে হোল ম্যাটারটা উঠে পেন স্কোয়াশ, সমস্ত টেনশন মেনশন দূরে যেত, এই গল্প করার দূরে যেত, এই গল্প করার সুযোগ লাভ দিলেন। ভাই আমি রাজনীতি করি দেশের জন্য, জনগণের জন্য। আই এম নট এ পিওর পার্টি ম্যান, আমি জনগণের জন্য রাজনীতি করি, জনকল্যাণের জন্য যেখানে আমি কথা বলবো। আমি এখন ইসলামের সত্যের পক্ষে আমি কথা বলতে চাই, আমরা সত্য কথা বলবো, ন্যায় কথা বলবো, আমরা ন্যায় বিচারের কথা বলবো, তাতে যদি আমার শিরোচ্ছেদ হয় হোক, কিন্তু সত্য বলতে পিছপা কেন হবো? তো এইগুলা খেলমি রাষ্ট্রপতিরা করবেন। এখন কি টেনশন? আমি সকালে জিজ্ঞাসা করলাম আমার ওয়াইফকে, রেডি থাকো, এবার নাকি মহিলা প্রেসিডেন্ট বানাতে পারে। শেখ হাসিনা তো মহিলা স্পিকার পর্যন্ত বানিয়ে গেছে, প্রেসিডেন্ট পর্যন্ত বানাতে পারে নাই। তুমি তো পুরনো জামাত, আমাকে জামাতে নিছো, আগে থেকে করো, রেডি থাকো, হয়তো মহিলাদের ডাক পড়তে পারে প্রেসিডেন্ট হওয়ার জন্য। তোমার তো পুরনো পরিচয় আছে, এই সুবাদে তোমাকে হয়তো ডাকতেও পারে, নাকি ডাকে পাঠাচ্ছে কিনা তুমি তো আমাকে জানা বানাবা। দুপুরবেলা বলতেছিলাম খাওয়ার সময়, সবাই তো লাইন দিচ্ছে কার কার নাম আসতেছে, তোমরা মাদুর মিশিয়ে লিখবা, কালকে যে প্রথম আলোতে আসবে গোটা 30-এর নাম, প্রতিদিনে আসবে আরো গোটা 25-এর নাম, বিভিন্ন পত্র পত্রিকা আসবে, অনলাইনে আসবে, চুপ্পুর জায়গায় কপ্পু, মপ্পুর জায়গায় তপ্পু, শালার জায়গায় ভাই, মন্দির জায়গায় এই সেই, সবাই এখন বঙ্গবন্ধুর দিকে দৌড়তেছে। কি রাষ্ট্রপতির পদ খালি হচ্ছে, আমি একজন যোগ্য প্রার্থী, দেখবা। আবার তুমি চলে যাবে তো পারপুনিয়া, তুমি নামটা পাঠাতে হবে তো। আবার ওই সাথে এখন আমরা মোটামুটি আমাদের আলোচনা মোটামুটি কভার করছে, আমরা শেষ প্রান্তে আছি, আপনি যদি অনুগ্রহ করে এখন শেষ করেন। আমি সেই জন্য বলছি এখানে রাজনৈতিক নেতাদের একটা প্রচন্ডতম বন্ধা চলছে, এই বন্ধত্ব দূর করতে হবে। আজকে আমি একটা মানে ফেসবুকে একটা কার্টুন দেখলাম, কার্টুনটা হলো আমাদের দেশমাতা খালেদা জিয়ার 5 জন ক্যাবিনেট মিনিস্টারের ছবি দিয়া, যে ওনার সময় এরা ছিলেন ওনার উপদেষ্টা বা ওনার রাজনৈতিক সচিব বা মন্ত্রী, আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী 5 জনের নাম দিয়েছেন। তার মধ্যে 1 নম্বরে হলো, নামটা বলবো, রাশেদ, আমাদের ওই যে জাহেদ, তারপরে হলো কি বলবো আরো তো পোলাপান কি জানো, সবগুলা ওই 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 ধাঁচের
বুঝতে পারছেন না? যাদেরকে আমি আমার অফিসের কেরানি চাকরিও দেব না, অ্যাডভাইজার তো দূরের কথা, আমার অফিসের, আমার কোন অর্গানাইজেশনের অ্যাডভাইজার তো দূরের কথা, এখানে একটা ডেস্কের কোনো জব দিব না। এরা যদি আমার মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার হয়ে যায়, তাহলে এটা মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে নিচ্ছেন আমি জানি না, বাট আই এম ভেরি সরি, পিপুল আর মেকিং জোক আউট অফ ইট। মানুষ এগুলা নিয়ে হাসি তামাশা করছে। জনাব তারেক রহমান সাহেব, আপনি তখন বন্দী, না পেপার পড়তে পারেন, না খবর দেখতে পারেন, না কিছু জানতে পারেন, আপনাকে ওইটুকু দেখানো হয় যেটুকু দেখাইলে পরে উনি পদ পাবে, যারা পদলেখন করে। আর যারা আমরা আপনাকে তীব্র ভাষার সমালোচনা করি, তাদের নাম দেখানোর মতো সাহস তাদের নাই। আমাদের তীব্র সমালোচনা আপনাকে দেখানোর মতো সাহস আপনার আশেপাশে কোনো বেটার নাই, লন্ডনে বলেন আর বাংলাদেশে বলেন। আর আমরা কেন তীব্র সমালোচনা করি সেটা যদি আপনি কখনো জানেন, প্রশ্ন করেন, দরকার বাইন্ডে নিয়ে যান, আপনি সামনেও বলবেন। এরা আপনার উপদেষ্টা হইতে পারে না। আজকে যেখানে খন্দকার মুশাররফ সাহেবের মতো লোককে লাইনে বসায় রাখছে সাইড লাইনে, যেখানে মির্জা ফখরুল ইসলামের মতো একটা ত্যাগী নেতাকে আপনি এটা গুরুত্বহীন করে রেখেছেন, যেখানে মঈন খানের মতো একজন মানুষকে আপনি মূল্যায়ন করছেন না, নজরুল ইসলামের মতো লোককে আপনি কোনো ক্যাবিনেট দিচ্ছেন না, রিজভিকে আপনি কোনো দায়িত্ব দিচ্ছেন না, ছাত্রদের অভিসংবাদী সভাপতি যিনি এই 17টা বছর আপনার কথা মতো পার্টির অফিস ধরে রাখছে, জেল জুলুম নির্যাতন, অফিসে পড়ে গেছে, বউ বাল বাচ্চা সংসার ফেলে দিয়ে, তাকে আপনাকে অফিস দিতে পারেন নাই। আপনি